প্রত্যেকবার লাশগুলো লাল সুটকেসেই কেন? এসিপি প্রদ্যুমান, আরো একটা খুন হতে চলেছে, কিন্তু মাই গড, অনেক দেরি হয়ে গেছে, আর বাঁচানো যাবে না। আরো একটা লাশ পাওয়া গেছে সুটকেসে, লাল রঙের। বাগমারে, তুমি এই মেয়েটাকে ভালো করে দেখেছিলে? হ্যাঁ স্যার, খুব ভালো করে দেখেছি স্যার। এই কি সেই মেয়েটি? না স্যার, এই মেয়েটা তো নয় স্যার। তার মানে এই খুনের পিছনে তিনজন জড়িয়ে আছে। এক হলো অভয়, যে মরেও আবার বেঁচে উঠেছে, দ্বিতীয় এই মেয়েটা, আর তৃতীয় সেই মেয়েটা যে এই লাল সুটকেসটা রেখে গেছে। বাগমানে, তুমি তাড়াতাড়ি স্কেচ আর্টিস্টের সঙ্গে বসো আর ওই মেয়েটা স্কেচ বানাও তাড়াতাড়ি। স্যার, এই হলো সেই মেয়েটা যে পুলিশ স্টেশনের বাইরে লাল সুটকেসটা রেখে গিয়েছিল। এইটা হলো সে? এ তো রোগা পাতলা, এ কিভাবে মারবে? অদ্ভুত ব্যাপার স্যার, এই দুজন খুনি একজন প্রফেশনাল খুনির মতো মানুষদেরকে কেটে মেরে ফেলছে, আর আমাদের রেকর্ডে সেটা নেই। আর এ অভিজিৎ, যার লাশ আমরা পেয়েছি, এ কে? অদ্ভুত ব্যাপার স্যার, ইনিও একজন পুলিশ ইন্সপেক্টর ছিলেন স্যার। এও কি সেখানেই? হ্যাঁ স্যার, ইনিও সেই একই পুলিশ স্টেশনে কাজ করতেন যেখানে বাকি দুজন ছিলেন। তাহলে তো নিশ্চয়ই এরা তিনজনেই একই কেস নিয়ে কাজ করছিল। কেউ তো একজন আছে যে তিনজনের ওপর তার প্রতিশোধ নিয়েছে। সব কিছু সেই একই রকম, খুনের সেই একই পদ্ধতি যেটা অভয়ের ছিল। যেভাবে অভয় লাশগুলো কাটতো। কিন্তু অভয় মানসিক রোগী ছিল, একাই কাজ করত। ওই দুটো মেয়েকে কোথায় পেল? আর ওর কি প্রয়োজন পড়লো এই দুটো মেয়ের? অনেক বছর পর ফিরে এসেছে, দুর্বল হয়ে গেছে, তাই আত্মীয়দের খুঁজে নিয়েছে। স্যার, ওর কোনো পরিবার ছিল না। ওর কোনো পরিবার ছিল না? এই দুটো মেয়ে তো আমাদের কাছে অজানা, কিন্তু অভয়কে তো আমরা চিনি। একবার যদি আমরা অভয়কে পাই না, তাহলে মেয়েগুলোকেও পাবো। আগে অভয়কে খুঁজতে হবে। স্যার, আগেরবারও আমি ওকে ধরেছিলাম, এবারও সেই কাজটা আমিই করব। আমার মনে হয় শেখাবত স্যার জানেন যে অভয় কোথায় লুকিয়ে রয়েছে। এনাকে ফলো করবো স্যার? না অভিজিৎ, আচ্ছা, তো আপনারা আশেপাশেই থাকেন? হ্যাঁ স্যার। তাহলে তো নিশ্চয়ই জানেন এই জায়গাটা কার। স্যার, এই জায়গাটা সুন্দর নামে একজন কালোয়ারের ছিল। সুন্দর নামের একজন কালোয়ার? হ্যাঁ স্যার, কয়েক বছর আগেও মারা গেছে, তখন থেকে এই জায়গাটা খালিই পড়ে রয়েছে। ওর কোনো আত্মীয় বা কোনো বন্ধু এই জায়গাটা নিতে আসেনি? সুন্দরের সেরকম কেউ ছিল না, তাছাড়াও সেরকম কারোর সাথে কথাবার্তাও বলতো না। সেই জন্যই তো গ্রামের থেকে দূরেই বাড়িটাও বানিয়েছিল। আর এখন এই জায়গাটা খুনিদের কাজে লাগছে। আচ্ছা, একটা কথা বলুন, আপনাদের গ্রামে জলের ব্যবস্থা কি? কোথা থেকে আসে জল? আগে তো আমরা পাশের শীতল নদীর জলই ব্যবহার করতাম, কিন্তু বাঁধটা হয়ে যাওয়ার পর থেকে জল এখন গ্রাম পর্যন্ত আসে না। তাহলে এখন আপনারা জলের ব্যবস্থা করেন কিভাবে? স্যার, একটা ছেলে আছে বংশী। বংশী? হ্যাঁ স্যার, পাশের গ্রাম থেকে জল নিয়ে আসে আর প্রত্যেক বালতি 2 টাকা করে বিক্রি করে। আচ্ছা, এই বংশীকে কোথায় পাওয়া যাবে? স্যার, পাশেই মিন্তিয়া গ্রাম রয়েছে, বংশীকে আপনারা ওখানেই পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে স্যার। সচিন, একটা ব্যাপার দেখেছো? এই ঘরটা একেবারে নোংরা, মেঝেতে ধুলো, দেওয়ালে মাকড়সার জাল, কিন্তু ভেতরের ঘরটা পুরো পরিষ্কার। এক্স্যাক্টলি। আর ঘরটাকে দেখে মনে হচ্ছে যে পরিষ্কার রিসেন্টলি করা হয়েছে। আর পরিষ্কার করার জন্য ওই জল সরবরাহ বংশীই করেছিল। সেটা তো মিন্তিয়া গ্রামে গিয়ে বংশীর কাছ থেকেই জানতে হবে। স্যার,
সেই সূত্র পেয়ে গেছি আমরা, যেটাতে সুরেশ, রাহুল আর অরুণকে একসাথে জুড়ে দেয়। এটাই সেই কেসের ফাইল যেখানে তিনজন একসাথে কাজ করছিল। 2009 ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনিকেত খুন হয়, আর সেই জন্য ওর ম্যানেজার আকাশকে গ্রেপ্তার করা হয়েছিল। কেসটা খুব চটপট সলভ হয়ে গিয়েছিল, সমস্ত প্রমাণ খুব তাড়াতাড়ি পাওয়া গিয়েছিল। কিন্তু লোকজন বলছে যে সমস্ত প্রমাণ প্ল্যান করে করা, যাতে আকাশকে গ্রেফতার করা যায়। এটা কি আকাশ জেলের ভিতরে আত্মহত্যা করেছিল? হ্যাঁ স্যার, হয়তো জেলের অপমান সহ্য করতে পারেনি। স্যার, হতে পারে যে এই আকাশ হয়তো নির্দোষ ছিল, আর ওর মৃত্যুর বদলা নিতেই ওর কোনো বন্ধু বা কোনো আত্মীয় হয়তো এই পুলিশ অফিসারদের মারছে। এই আকাশের ফ্যামিলির ব্যাপারে খোঁজ নিতে হবে। এই বংশীকে কোথায় পাবো? ভাই, এই বংশীকে কোথায় পাওয়া যাবে? $2। তাহলে তোমার নামই বংশী? হ্যাঁ, আপনি আমার নাম কি করে জানলেন? তুমি এখানে সবাইকে জল দাও, স্বাভাবিকভাবেই তোমার নাম সবাই জানে। আপনারা কারা? সিআইডি। সিআইডি? হ্যাঁ, এই দুজনকে তো তুমি চেনোই। আরে হ্যাঁ স্যার, এদের তো আমি 15 বালতি জল বিক্রি করেছি, আর এক বালতির দাম 5 টাকা করে দিয়েছেন ওনারা। আচ্ছা, এইটা বলো যে জল নেওয়ার জন্য এরা দুজনই এসেছিল, না সাথে আর কেউ ছিল? না স্যার, আর কেউ ছিল না স্যার, কিন্তু এদের হাতে দুটো বড় বড় থলি ছিল। দুটো বড় বড় থলে? হ্যাঁ স্যার, ওই শহরের লোকরা ময়লা ফেলবার জন্য যে থলি ব্যবহার করে না, সেই থলি। মানে ডিসপোজেবল ব্যাগস। একটা ব্যাপার বুঝতে পারলাম না, ওরা তো টুকরোগুলোকে লাল সুটকেসে ভরেছিল, তাহলে এই ডিসপোজেবল ব্যাগই কি ছিল? গ্রামের নোংরাগুলো কোথায় ফেলা হয়? আর মাত্র 20 দিন বাকি, আর মাত্র এই কটা টাকা রয়েছে, আর এই বাড়ির মালিক যে কোনো সময় চলে আসবে টাকা চাইতে। নাও, এসে গেছে, শান্তিতে বাঁচতেও দেবে না। ইন্সপেক্টর শেখাওয়াত আবার? ভিতরে আসতে পারি? আচ্ছা, এই হাসিটা দেখে তো ভয় লাগছে। অকারণে তো পুলিশের লোকেরা হাসে না কখনো। অভয় কোথায়? অভয় তো মারা গেছে, তারপর এই প্রশ্নটা আসছে কেন? আমি জানতে চাই অভয় কোথায়। 3 বছর আগেও এই একই প্রশ্ন 1 মাস ধরে জিজ্ঞেস করেছিলেন। আর তুমিও এই একই উত্তর দিয়েছিলে যে জানি না। মৃত লোকের সম্পর্কে আর কি বা বলবো? নিনা যদি 4 বছর অভয় গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে না আসে, তার মানে শুধু এটা হয় না যে ও মরে গেছে, হতে পারে যে ও কোথাও লুকিয়ে রয়েছে। যদিও বেঁচে থাকতো তাহলে এখানে অবশ্যই আসতো, আমাকে ভাবে না খেতে পেয়ে মরতে দিত না। ও আমায় ভালোবাসতো। আমিও সেরকমটাই ভাবতাম। আচ্ছা, ওর মুখটা তোমার মনে আছে তো? অভয় বম্বে পুনে হাইওয়েতে একটা ধাবায় ওকে দেখা গেছে। যে দেখেছে সেই এই স্কেচটা বানিয়েছে। অভয় বেঁচে আছে, ফিরে এসেছে। অভয় বেঁচে আছে? অবাক লাগছে তোমার সঙ্গে দেখা করতে এলো না। হয়তো ভুলে গেছে।
আসুন স্যার। এই যে স্যার, পুরো গ্রামের ময়লা এখানেই ফেলা হয়। দেখো ওদের দুজনের হাতে কোন থলিগুলো ছিল। স্যার মনে হচ্ছে এই সেই পলিথিনস। জামা কাপড়ে তো রক্ত লেগে আছে। রক্তে ভেজা কাপড়গুলো, নিশ্চয়ই এই কাপড়গুলোই লাশ তিনটের। এটা তো হবারই ছিল। আমার তো আগেই মনে হয়েছিল রাহুলের একটা বড় ক্ষতি হতে চলেছে। আপনি জানতেন যে ওর জীবনের ঝুঁকি আছে? সেটা আমি জানি না, কিন্তু আমি এটুকু বুঝেছিলাম যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। গত 2 বছর ধরে রাহুল খুব দুশ্চিন্তায় ছিল, খুব। 2 বছর ধরে? কি ব্যাপারে চিন্তিত ছিল রাহুল? হয়তো ও কোনো খারাপ কাজ করে ফেলেছিল, যার ফলে ওর অন্তরাত্মা, ওর বিবেকের উপর যেন একটা বোঝা চেপেছিল। অন্যায় কাজ? কি ধরনের অন্যায় কাজ? সেটা তো আমি জানি না, কিন্তু টাকার জন্য ও নিজের সততার জলাঞ্জলি দিয়েছিল। সেই জন্যই তো ও পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিল। এই রাহুলের পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার পেছনে আকাশ অনিকেতের কেসটা ছিল না তো? আকাশ অনিকেত, এই নাম দুটো তো আমি আগেও ওর মুখে অনেকবার শুনেছি। আচ্ছা, আর কি শুনেছিলেন আপনি? একবার ও ফোনে কারোর সঙ্গে কথা বলছিল আর বলছিল যে তোমাদের 3 জনের কথা শুনে আমি খুব ভুল করেছি। 3 জনের কথা? কিন্তু এই আকাশ অনিকেতের কেসে তো 3 জন অফিসারই ছিল, তাই না? একজন অরুণ, আর একজন সুরেশ, আর এই রাহুল। তাহলে এই 4র্থ জন কোথা থেকে এলো যার ব্যাপারে রাহুল কথা বলছিল? এই রাহুল আবার ওই 3 জন অপরাধীর সাথে যুক্ত নয় তো? অভয়, কোমল আর সেই অজানা মেয়েটি? এই কেসটা তো আরো জটিল হচ্ছে। হয় রাহুল ওই অপরাধীদের সাহায্য করছিল, নয়তো এই কেসে আরেকজন অফিসার ছিল যাকে এবার খুনি স্বীকার করতে যাচ্ছে। স্যার, স্যার এইবার বোধহয় আমাদের অনুমানটা ঠিক সঠিক হচ্ছে না স্যার। তার মানে? স্যার, আমি আকাশের বাড়ি থেকেই আসছি। যে অ্যাড্রেস রেকর্ডে আছে
সেটা ওই বাড়ির মালিকের। বাড়ির মালিক বলছে যে আকাশ অনাথ ছিল, ওর বাবা মা ছিল না, আর বিয়েও করেনি আকাশ। কিন্তু দয়া কোনো দুঃসম্পর্কের আত্মীয় বা কাছের কোনো বন্ধু হতে পারে? না স্যার, বাড়ির মালিকের কথা অনুযায়ী যতদিন ও ওখানে ছিল ওর সাথে দেখা করতে কেউ আসেনি, আর ওর মৃত্যুর পরেও কেউ দেখা করতে আসেনি স্যার। তাহলে এ আবার কে উদয় হলো আকাশকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য? স্যার এই দ্বিতীয় মেয়েটি সম্পর্কে জানা গেছে। কে সেই দ্বিতীয় মেয়েটি? এর নাম রীতা। আর সব থেকে আশ্চর্য ব্যাপার এইটা যে ও সেই কলেজেই লাইব্রেরিয়ান ছিল যেখানে অরুণ বাবুর যাওয়ার কথা ছিল নিজের মৃত্যুর আগে। এই রীতা ওই কলেজেই লাইব্রেরিয়ানের কাজ করত? ওই কলেজেই? তাহলে এতে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই পুরবী। চিন্তার কোনো কারণ নেই, এর পুরোটাই ভেবে চিন্তে করা হয়েছে। প্রথমে অরুণকে কলেজে ডেকে পাঠানো হয়, তারপর সুরেশকে ডাকা হয় চ্যারিটি ট্রাস্টের অফিসে, আর রাহুলকে অ্যাওয়ার্ড ফাংশনে। কলেজে কাজ করতো এই রিটা, আর চ্যারিটি ট্রাস্টে কোমল। আর তিনজনকে ওখানে ডাকার অর্থ হচ্ছে তিনজনকে খুন করা। কিন্তু আফসোস, 3 বার এই 3 খুনি কোমল, রিটা আর অভয় এই প্ল্যানে সাকসেসফুল হয়ে যায়। অভয়, যদি এই অভয় স্বাধীনভাবে ঘুরে থাকে তাহলে নিশ্চয়ই ও পুরনো বন্ধুর সঙ্গে দেখা করে, নিশ্চয়ই ওর পুরনো বন্ধুদের সাথে দেখা করে। এই অভয়ের জটটা একবার খুলতেই হবে। অভয়, হ্যাঁ সালুকে, তুমি আমাকে মিথ্যে বলেছো? এত বছর ধরে মিথ্যে বলে আসছো। আমি কেন মিথ্যে কথা বলবো? আমি তো সেটাই বলেছি যেটা সত্যি। আরে আমি কেন? চুপ! অভয় বেঁচে আছে। কি? এটা তুমি কি বলছো? এটা হতে পারে না। হতে পারে না? এটা হতে পারে না তো? এই দেখো, এটা কার স্কেচ? ইন্সপেক্টর শেখাওয়াত খুঁজছে একে। ইন্সপেক্টর শেখাওয়াত দিয়েছে তোমাকে? হ্যাঁ। উনি খুঁজছেন ওকে? হ্যাঁ, আমি খুঁজছি। শেখাওয়াত? গত 29শে জুলাই 2008-এ তুমি অভয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলে, স্টেটমেন্ট লিখিয়েছিলে আমারই পুলিশ স্টেশনে। আর আজকে তুমি ওকে জিজ্ঞেস করছো অভয় বেঁচে আছে কিনা? কেন? ওকেই কেন? বিশ্বাসঘাতকতার শাস্তি জানা আছে তো? আমি বেঁচে থাকতে চাই স্যার। অভয় আমাকে প্রাণে মেরে দিত। তার মানে তুমি জানতে যে অভয় বেঁচে আছে? হ্যাঁ স্যার, ও সেই আগুন থেকে বেঁচে গিয়েছিল। তারপর ও সোজা আমার কাছে চলে আসে, আর ও আমাকে বলেছিল যে তোর জন্যই আমার সাজা হয়েছিল, এখন তুই আমাকে বাঁচাবি, তা নাহলে তোকে প্রাণে মেরে দেব। আমি কি করতাম স্যার? 4 বছর ধরে তুমি একজন আসামিকে আশ্রয় দিয়েছো, ওকে সাহায্য করেছো। ওর মতো তুমিও একজন অপরাধী। বলো ও কোথায়? ও আমার কান্দি ভ্যালির বাড়িতে আছে।
স্যার পোশাক আছে, রক্ত লেগেছিল, এই সব কটা ডিএনএ আমি টেস্ট করিয়ে নিয়েছি সালুকে স্যারকে দিয়ে। এই সমস্ত রক্ত ওই লাশগুলো। ও ফ্রেডি স্যার, থ্যাংক গড আপনি এই ল্যাবে উপস্থিত ছিলেন, না হলে সালুকে আর সারিকা তো কিছু করতেই পারতো না, আপনিই তো সব করিয়ে নিয়েছেন। আরে স্যার, আমাদের এই সাহসী সৈনিক এই জামা কাপড়গুলো নিয়ে এসছে, তার ক্রেডিট তো ওকে দিতেই হবে, তাই না? হ্যাঁ, তার ক্রেডিট তো দিতেই হবে। আচ্ছা সালুকে এটা বলো, তুমি কি পেয়েছো, নাকি খালি হাতে যেতে হবে? মানে মানে এটা সালুকে, যদি কিছু পেয়ে থাকো তাড়াতাড়ি বলো। স্যার স্যার এই আবর্জনা থলির মধ্যে থেকে আর এই কাপড় থেকে আমি স্নোডেন সিসাইন নামে কেমিক্যাল পেয়েছি। স্নোডেন সিসাইন, এটা কি ধরনের কেমিক্যাল? দয়া এই কেমিক্যালটার ব্যবহার হাসপাতালে হয়ে থাকে, ওষুধের জন্য অথবা হসপিটালের অ্যাপারেটাস গুলোকে স্টেরিলাইজ করার জন্য। ও তাহলে এটা হয়নি তো যে দুটো মেয়েই, কোমল আর রীতা, নার্সের কাজ করে কোনো হসপিটালে? পুরোপুরি খোঁজ নাও এই দুটো মেয়ের ব্যাপারে। এই ছবি দুটো খুব মন দিয়ে দেখুন। এর নাম হলো কোমল আর এ রীতা। দেখেছেন কখনো? হ্যাঁ, এই তো কিছুদিন আগেই এদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে নার্সের জবের জন্য। গ্রেট, একটু ডাকুন ওদের। কিন্তু কি বলবো, কারা দেখা করতে এসছে? কিছু বলবেন না, শুধু এইটুকু বলুন রিসেপশনে জরুরি কাজ আছে। সিআইডি? কোনো ঝামেলা হয়েছে নাকি স্যার? ম্যাডাম, যেখানে কোনো ঝামেলা থাকে না সেখানে শুধু শুধু আমরা যাই না। ডাকুন তাড়াতাড়ি। অলকা, কোমল আর রীতাকে এক্ষুনি ডেকে দাও, ইটস আর্জেন্ট। কোমল আর রীতা তো অনেকক্ষণ আগে চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? সূর্য তরুণ অডিটোরিয়াম, ওখানে কোনো ফাংশন আছে, সেখানেই গেছে মনে হয়। চলো। জেলার বিক্রম, পিপলাপুর জেল। আমি জেলার বিক্রমের সঙ্গে কথা বলতে পারি? আসলে উনি একটু বাইরে গেছেন, কোনো ফাংশনে গেছেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কোনো দরকারি কথা ছিল কি? না, কোনো বিশেষ দরকার নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো এসিপি স্যার, আমি শেখাওয়াত বলছি। স্যার, আরেকজনের খুন হতে চলেছে, জেলার বিক্রম কুমার। সে এখন কোনো একটা ফাংশনে গেছে। হ্যাঁ, আমরাও জানতে পেরেছি যে কোমল আর রীতা কোনো অডিটোরিয়ামে যাচ্ছে। এটা সেই ফাংশনই হবে যেখানে জেলার বিক্রম গেছে। আমি ভয় পাচ্ছি ওখানেই না ও খুন হয়। স্যার, এই অডিটোরিয়ামটা কোথায়? ওটা হলো গোরেগাঁও ওয়েস্টে সূর্যতরুণ অডিটোরিয়াম, কিন্তু সিকাবাদ আমাদের তো ওখানে পৌঁছতে কম করে 40 মিনিট লাগবে। স্যার, আমি 10-15 মিনিটে পৌঁছচ্ছি। আমি জেলার বিক্রমের কিচ্ছু হতে দেবো না।
হ্যালো হ্যালো নমস্কার স্যার। নমস্কার। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ও থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু এখানে কাউকে তো দেখতে পাচ্ছি না। সবাই অডিটোরিয়ামে রয়েছে। ও আই এম সরি, আমার মনে হচ্ছে আমি একটু লেট হয়ে গেছি। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আপনি অনেকটাই লেট করে ফেলেছেন। চলুন না, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ আসুন প্লিজ না। চলুন চলুন। এক্সকিউজ মি, ইয়েস। এখানে একটা ফাংশন হওয়ার কথা ছিল না? যে ফাংশনটা হওয়ার কথা ছিল ওটা তো ক্যান্সেল হয়ে গেছে। আমরা তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কেউই কিছু বলতে পারছে না, তাই আমরা এখানে ওয়েট করছি। দেখুন, আমি ইন্সপেক্টর শেখাবত, আমি দুটো মেয়েকে খুঁজছি। দুটো মেয়ে কি এখানে এসেছিল? আমরা ছাড়া আর কোনো মেয়ে তো এখানে আসেনি। আমি এদের কথা বলছি। হ্যাঁ স্যার, এসেছিল। হ্যাঁ, এসেছিল। কোথায় ওরা? মোটামুটি 1 ঘন্টা আগে এসেছিল। আর বলছিল যে টায়ার্ড হয়ে গেছে, হয়তো ওয়েটিং রুমে ওয়েট করছে। এখনো আছে ওরা? তা তো জানি না স্যার। জানি না। ওয়েটিং রুমটা কোথায়? 2nd ফ্লোর। থ্যাংক ইউ। শেখাওয়াতের গাড়ি এখানে? চলো। ভালো হয়েছে শেখাওয়াত এখানে পৌঁছে গেছে। বুঝে উঠতে পারছি না, কেউই তো নেই এখানে। হ্যাঁ স্যার, কাউকে দেখতে পাচ্ছি না। স্যার, এখানে তো ফাংশনের কোনো নামগন্ধ দেখতে পাচ্ছি না। বিনীত, পুরবি, তোমরা ওই দিকটা যাও। অভিজিৎ, দয়া, এই দিকটা। স্যার, শ্রেয়া, তুমি আমার সঙ্গে এসো। অভয়, এই! মনে হচ্ছে জেলারকে অজ্ঞান করা হয়েছে। তার মানে এবার খুন করা হবে ওকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দাঁড়াও। অস্ত্র ফেলে দাও।
এই জেলারকে 5টা টুকরো করতে হবে। আর কেউ খুন হবে না। যেই মাঝখানে আসবে তাকেও টুকরো করে দেবো। কি বলছো এসব? জেলারকে টুকরো টুকরো করতে হবে। তোমাকেও টুকরো করে দেবো। আমরা কোথায় আছি? তোমাদের হাতে আরো একটা খুন হতে যাচ্ছিল। শেখাওয়াত, এখানে গুলি চলেছে? হ্যাঁ স্যার, এরা দুজন সম্মোহিত অবস্থায় ছিল। এদের হুঁশ ফেরাতে আমাকে গুলি চালাতে হয়েছে। আচ্ছা, তাহলে এরাই দুজন যারা লোকেদের কেটে খুন করছিল? হাত কড়া পরিয়ে দাও এদের। আর এই জেলার বিক্রম কুমার। বিক্রম, বিক্রম। শেখাওয়াত, এই হলো তোমার অভয়। অনেক গায়ের জোর দেখাচ্ছে। হ্যাঁ, এই টুকরো করার খেলাটা ওই শুরু করেছিল, এই অস্ত্র দিয়ে। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। আমি তো শুধু দেখছিলাম। থ্যাংক ইউ শেখাওয়াত, তোমার জন্যই কেসটা সলভ হলো। স্যার, আমার মনে হয় না যে এই কেসটা পুরোপুরি সলভ হয়ে গেছে। তার মানে? এই দুজন মেয়ের ব্যাপারে তো আমি বলতে পারি যে আমি ওদের হাতে নাতে ধরেছি, কিন্তু আমার মনে হয় না এই 3টে খুনের পিছনে অভয়ের কোনো হাত ছিল। কিন্তু অভয় তো হাতে নাতেই ধরা পড়েছিল। হ্যাঁ, ওর ঘর থেকে তো তুমি কিছু ফাইল টাইল পেয়েছিলে। ওই ফাইলগুলো এমন ভাবে রাখা ছিল যাতে আমি সহজেই ওগুলো পেয়ে যাই, আর আমাদের সন্দেহটা ওর দিকে যায়। ও তো একটা মানসিক রোগী স্যার। যখনই অস্থিরতা বাড়ে, পাগলামো বাড়ে, বাইরে বেরোয় আর খুন করে দেয়। এরপরেও তুমি কিভাবে বলছো যে ও খুন করেনি? স্যার, কারণ 3 বছর আগে ও যাদেরকে খুন করেছিল তাদের মধ্যে কোনো রকম যোগাযোগ, কোনো রকম সম্পর্ক কখনোই ছিল না। কিন্তু এইবার 3 জনেই পুলিশ অফিসার, আর 3 জনেই একই পুলিশ স্টেশনে কাজ করত। আর এই দুটো মেয়ে সম্মোহিত ছিল। স্যার, আমার মনে হচ্ছে যে কেউ এদের 3 জনকে দিয়ে কাজ করাচ্ছে। আর যে হিপনোটিজম জানে। হ্যাঁ স্যার। অভয়, তুমি কি আজকাল কোনো ডাক্তারের কাছে যাচ্ছ কিংবা কোনো হাসপাতালে যাচ্ছ? হ্যাঁ, যখন ভ্যান খাদে পড়ে গেছিল আমার মাথায় চোট লেগেছিল। আমার কিচ্ছু মনে থাকতো না, সেই জন্য আমি ডক্টরের কাছে যেতাম। কোন হসপিটালে? হসপিটাল পানালা। আর সেই হাসপাতালেই তোমরা দুজন নার্সিং করো, রাইট? হ্যাঁ স্যার। অভয়, তোমার ডাক্তারের নাম কি? এক্সকিউজ মি ম্যাম, আপনার একটা সাইন চাই। থ্যাংক ইউ ম্যাম, ইটস ওকে। এই জেলার এখানে কি করছে? এতক্ষণে তোর উপরে চলে যাওয়ার কথা। মনে হচ্ছে কোমল আর রীতা পুরো খেলা নষ্ট করে দিয়েছে। এবার আমাকেই কিছু করতে হবে। আরে, কি হয়েছে আপনার? মাথা যন্ত্রণা করছে খুব, মাথা ঘোরাচ্ছে ডক্টর, আর বমিও পাচ্ছে ডক্টর, প্লিজ। ডোন্ট ওয়ারি, আমি আছি তো। আমি সব ঠিক করে দেব, আমি সব ঠিক করে দেব। আপনি চলুন আমার সাথে। শরীর খারাপ লাগছে? চোখ বন্ধ হয়ে আসছে? একদম চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দেব। বি এ গুড বয়, আর এখানে চুপচাপ শুয়ে থাকুন। ভেরি গুড, ভালো ছেলের মতন এখানে চুপচাপ শুয়ে থাকুন তো দেখি। একটা ইনজেকশনে দেখছি খুব ভালো কাজ করেছে। এর পুরস্কার তো আপনি পাবেনই। পুরস্কার? কি পুরস্কার? আমি এক্ষুনি দেখতে পাবেন। নাও বি এ গুড বয়, আর গোনা শুরু করুন উল্টো দিক থেকে। গুনুন 100, 99, 98, 97,
97 97 শেষ করে দেবো তোকে এবার আমি, মেরে ফেলবো তোকে আমি। আকাশের মৃত্যুর প্রতিশোধ নেবই আমি তোর থেকে, তোর গলা কেটে দেবো আমি এটা দিয়ে। আশা, শটা ফেলে দাও। তুমি ওকে এভাবে মারতে পারো না। সরো সরো বলছি, Stop it! পেছনে যাও আমি বলে দিচ্ছি কিন্তু। না ডক্টর নয়তো আশা, একে একে সবাইকে মেরে এই মেশিনটা ফেলবো আমাকে আমি। দিন। ওকে মরতেই হবে। না ও আজকে মরবেই। আশা, আমি সরো সরো পেছনে, তোমরা সবাই সরে যাও। সরো, নয়তো তোমাদের আচ্ছা, সবাইকে আমার শেষ কথা করে বলো। দেবো আমি। ওর গলা আমি কাটবই আজকে। সরো সরো না, বলছি, দেখুন। ওকে আজকে মারবই আমি। আহ! আমি কিছুতেই ভুলতে পারবো না যে এরা তিনজন একটা সরল সিধে মানুষকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়েছে। পুলিশ হওয়ার অহংকার এদের মাথায় চড়ে বসেছিল। কিন্তু আকাশ তোর অফিসে চুরি করেছিল তাই না? চুরি ওর বস করেছিল, আকাশ করেনি। ও নিরপরাধ ছিল, ওকে জোর করে ফাঁসানো হয়েছিল। বিক্রমের কাছে গিয়ে ওর হাতে পায়ে ধরলো, ওকে অনুরোধ করলো, কিন্তু ও শোনেনি। ওর একটা কথাও শোনেনি ও। ওকে ইচ্ছে করে চোর সাব্যস্ত করা হয়েছিল। ওই অপমান কিছুতেই সহ্য করতে পারলো না, আর অপমানিত হয়ে ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। আমরা দুজন বিয়ে করব ভেবেছিলাম, সংসার পাতার স্বপ্ন দেখেছিলাম। সেজন্য আমরা দুঃখিত। আর একদিন হঠাৎ কোথা থেকে অভয় আমার হসপিটালে এলো। তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে এদের 4 জনের খুন করে আমি সেটা অভয়ের ওপর চাপিয়ে দেব। আমি ঠিক সেইভাবেই এদেরকে কাটতাম যেমন ভাবে অভয় কাটতো। দেখুন, আকাশের সঙ্গে যেটা হয়েছে সেটা সত্যিই দুঃখজনক। এইভাবে 4 জনকে শাস্তি দেওয়ার তোমার কোনো অধিকার নেই। তোমাকে গ্রেপ্তার করা হলো, এখন তোমার কেস চলবে, হয়তো তোমার ফাঁসিই হবে। পুরবি প্যাট্রিক, চলুন। কেসটা তো খুব তাড়াতাড়ি সলভ হয়ে গেল শিখাবত। এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। প্রয়োজন হলে আবার ডাকবেন স্যার। গুড লাক। আবার দেখা হবে। শিওর। দয়া, থ্যাংক ইউ সো মাচ। এবার এটা কমা।